গুড ইভিনিং ভিউয়ার্স, আপনারা জানেন আগামী 4 নভেম্বর শুরু হতে যাচ্ছে বিপিএল এর চতুর্থ আসর। গুড লাক নিবেদিত চ্যানেল 9 এর বিশেষ আয়োজন বিপিএল সিজন 4 এ আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীম আশরাফ চৌধুরী। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। দুজনকে আমাদের স্টুডিওতে সাদর আমন্ত্রণ। এবং শুরু করি গাজী আশরাফ হোসেন লিপু। শুধু বলেছি সাবেক খেলোয়াড়, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিপিএল এর অঙ্গনে। ইউ আর দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দ্য বিপিএল গভর্নিং কাউন্সিল প্রথম আসরে। তো প্রথম আসরের থেকে এখন চতুর্থ আসরে এসে আমরা পৌঁছেছি। দিস জার্নি, হাউ হ্যাজ ইট সিম টু ইউ? কীভাবে লক্ষণীয় কি পরিবর্তন হয়েছে, কোন দিকে যাচ্ছে, একটা ওভারঅল একটা অ্যাসেসমেন্ট একটু চাচ্ছি প্লিজ। যে লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম, আমার মনে হয় যে অভিষ্ট লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো কিছু চড়াই উতরাই আমাদেরকে পার হতে হয়েছে, যেহেতু প্রথমবার যখন আমরা করলাম অত্যন্ত তাড়াহুড়ার মাঝখানে আমরা করেছিলাম। খুব সুসংগঠিতভাবে যে আমরা সব কিছু করতে পেরেছিলাম তা নয়। খেলাটাকে মুখ্য রেখে অন্যান্য দল গঠনের বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে চুক্তি, প্লেয়ার্স পেমেন্ট, এরকম কিছু জিনিসের আপস অ্যান্ড ডাউন হয়েছিল। তা কিছুটা অব্যাহত কম বেশি এখনও আছে, বাট যত দিন যাচ্ছে এটা তত সুসংগঠিত হচ্ছে এবং ভুল ত্রুটিগুলো তারা শুধরে নিচ্ছেন। টিদিং প্রবলেমস তো যে কোনো ইভেন্টে যে কোনো কাজেই থাকবে, কিন্তু সেখান থেকে উত্তরণের ব্যাপারটা কতদূর অগ্রসর হয়েছে মনে হচ্ছে? তবে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানে ব্যস্ত সূচির কারণে খুব কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড়কে আমরা প্রথম বিপিএলে যেমন পেয়েছিলাম, পরবর্তী পর্যায়ের বিপিএলগুলোতে ঠিক আমরা সেভাবে পাইনি। পাকিস্তান থেকে তারা প্লেয়ার দেয়নি একবার। তো তার মধ্যেও আমার মনে হয় যে একটা হেলদি কম্পিটিশন আমার মনে হয় সবগুলো দলের মধ্যে হবে আশা করি। আর অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু খেলোয়াড়ও উঠে এসছে আমাদের নতুন তরুণ, মিক্স আপ করে বিপিএল। আমার মনে হয় যে যেহেতু ওয়ার্ল্ড কাপে T20 ফর্মেট আমাদের রেগুলার খেলা হচ্ছে, এই বিপিএলের এই ফর্মেটটা সাংঘাতিকভাবে আমাদেরকে সে জায়গায় নিজেদেরকে প্রস্তুত করার ক্ষেত্রে, নতুন খেলোয়াড়দেরকে ব্রেক দেওয়ার ক্ষেত্রে, নতুন টিম ম্যানেজমেন্টে অংশগ্রহণ করার ব্যাপারগুলোতে আমাদের খেলোয়াড়রা, এক্স খেলোয়াড়রা সবাই মিলে সক্রিয় একটা ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে এখন যেটা শুনলাম যে সংগঠক হিসেবে একটা দলের সঙ্গে সম্পৃক্ত থাকা, খেলোয়াড়দের দিকে প্রথম যেটা আমার প্রশ্ন, যে খেলোয়াড়রা এই যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছে বিপিএল এর মাধ্যমে, গাজী আশরাফ হোসেন লিপু যেটা বললেন যে দ্যাট হ্যাজ হেল্পড আ লট তাদেরকে আন্তর্জাতিকভাবে তৈরি করার ক্ষেত্রে। অবশ্যই। আপনি যে কিছু প্লেয়ার নাম বলে ধরেন, লেফট আর্ম নাইম বলেন বা জুনিয়র নাইম বলেন, বা অনেক এরকম প্লেয়ার আছে যারা হয়তো বাংলাদেশ টিমের আশপাশেও নেই, কিন্তু তারা ক্রিস গেলের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছেন, ওর ক্রিস গেলের এগেনস্টে বলিং করছেন। এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা বল। যে কোনো আপনি যতই প্র্যাকটিস করেন এর মধ্যে দিয়ে কিন্তু আপনার ম্যাচ যেটা খুব ইম্পর্টেন্ট, আপনি একটা যখন এই টাইপের স্টেজ তৈরি করে দিবেন তখন কিন্তু আপনার যে কোনো প্লেয়ারের জন্য ইজি হয়। এই যে সামনে যে আমাদের চতুর্থ আসর হতে যাচ্ছে দুটা ভেন্যুতে, এই দুটো ভেন্যুর ব্যাপারে কি মতামত? যে আরও বেশি হলে ভালো হতো কিনা? হোম অ্যান্ড অ্যাওয়ে একটা ব্যাপার তো অবশ্যই আছে। সেই দিক থেকে চিন্তা করলে কি মনে হয় যে আরও কিছু উন্নতির সম্ভাবনা কি কি হতে পারে? থার্ড কোনো ভ্যানু অ্যাড করতে পারলে নিশ্চয়ই ভালো হতো। এতে হয়তো পরিসরটা অনেক বড় হয়ে যেত, ক্যালেন্ডারটা একটু বড় হয়ে যেত, এতে সম্পৃক্ততা বাড়তো, যে আঞ্চলিকতার একটা ক্রেজকে সামনে নিয়ে এগিয়ে এসেছিল। এবং সেই সুবাদে যেমন 2011 সালের ওয়ার্ল্ড কাপকে ঘিরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ভালো হয়েছে, মাঠগুলো উন্নত হয়েছে, চেয়ার বসছে, অনেক সুযোগ সুবিধা বেড়েছিল। ঠিক একইভাবে কিন্তু সুযোগ সুবিধাগুলো অন্য জায়গায় বাড়তো, হোম একটা ফিলিং থাকতো। তো এতে যদি তৃতীয় কোনো জায়গায় এটাকে করা যেত তাহলে আরও ভালো হতো। এই লক্ষ্যটা আমার নিশ্চয়ই বিপিএল কমিটির আছে। এখানে যারা সম্প্রচার করছে তাদের তরফ থেকে একটা বাধা আসে, বিকজ এই ইনস্ট্রুমেন্ট নিয়ে মুভ করা একটু কঠিন হয়ে যায় অনেক সময়। তো সেদিকটা আমার মনে হয় নজরটা অবশ্যই দেওয়া উচিত। আমরা একটা এভি এখন দেখবো যেখানে লাস্ট 3 ফাইনালস থেকে কিছু অংশ দেখবো, আর আমরা তার উপর আলাপ করতে পারি। লেটস হ্যাভ আ লুক এট দ্য লাস্ট 3 ফাইনালস।
এটা প্রথমটা দেখছিলাম যে খেলা হয়েছিল বরিশাল বার্নার্স, তখন নাম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স ছিল, এবং মাশরাফি মুর্তজা ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অ্যাজ ইউজুয়াল। এবং খুব ভাগ্যবান ক্যাপ্টেন, তিনি যে দলেই খেলছেন তিনটাই চ্যাম্পিয়ন। আমরা অনেক ঢাকা নামি দামি তারকা দেখতে পেয়েছিলাম প্রথমবারে, যেটা অনেকেরই সে সময় খেলা ছিল না বলে, এবং বেশ আর্থিকভাবে একটা ভালো প্যাকেজ ছিল বিদেশি খেলোয়াড়দের জন্য, দেশের খেলোয়াড়দের জন্য। এবং কোয়ালিটি অফ ক্রিকেট, জাভেদ ওয়াজ অলসো ভেরি গুড ইন দ্যাট টুর্নামেন্ট। না, সেটাই আমি বলছিলাম যে আমি লিপু ভাই আমার মাথায় যে বললেন যেটা, যে মিডিয়ার কিছু ব্যাপার থাকে সরঞ্জাম, কিন্তু আমি মনে করি বিপিএলকে এই একটি সুযোগে বাংলা ক্রিকেটে আরও ইমপ্রুভ করা যায়, যদি আমি অলওয়েজ বিশ্বাস করি যে আপনার প্রসেস অ্যান্ড স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট আমাদের। এবং ওই সময় দর্শক আগ্রহটা নতুন একটা জিনিস হয়েছিল দেখে আমি মনে করি 3টা খেলা 4টা ভেন্যু এটা একটু ম্যানেজ করা উচিত। কেন আপনি যদি আজকে বরিশালে যদি আপনি যখনই বিপিএল এ এটা আমরা দেখতে পাচ্ছি, সরি টু ইন্টারাপ্ট, এটা সেকেন্ড ফাইনালটা আমরা দেখতে পাচ্ছি, এটাতেও কিন্তু ঢাকা দল ছিল চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হয়েছিল পরপর 2 বছর। চিরং কিংসের বিরুদ্ধে বোধহয় খেলা ছিল, এখন অবশ্য নাম পাল্টে, তার দু দলই নাম পাল্টে ফেলেছে। It's a bit interesting for the selectors as well, যে আমাদের দেশে আসলে টি-20 তো ঘরোয়া তেমন কোনো টুর্নামেন্ট নেই, তো এখান থেকেই তারা তাদের দল গঠনে কে কেমন পারফর্ম করলো সেটা নিরীখ করার, উঠতি খেলোয়াড়রা তাদের সামর্থ্যের প্রমাণ রাখা এবং সমানভাবে পাল্লা দেওয়া পারফরমেন্সের দিক থেকে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে। আপনাদের মাঠের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, গ্যালারি ভরা দর্শক, মানে ফাইনালগুলো বেশ ভালো উত্তেজনাপূর্ণ হয়েছিল, বিশেষ করে ফাইনালের পরে যে ফায়ারওয়ার্কস, যে সেলিব্রেশন, সবকিছু আমরা বলি যে ক্রিকেট এবং এন্টারটেইনমেন্ট একটা সংমিশ্রণ। আমরা দেখতে পাই অনেক আতশবাজি, অনেক সেলিব্রেশন হয়েছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ফাইনাল। এরপরে আমরা দেখব যে তৃতীয় আসরের যেটা ফাইনাল সেরেমনি খেলাটা আমরা একটু পরে দেখতে পারবো। আমরা সেটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং বরিশাল বুলসের মধ্যে। এটা ভালো, খুব লাস্ট বল একেবারে নেইল বাইটিং ফিনিশ হয়েছিল। ট্রিমেন্ডাস এক্সাইটমেন্ট ছিল, কোনো সন্দেহ নেই। আমি লাইভ দেখেছিলাম মাঠে, তো দেখে তখন কি মনে হচ্ছিল যখন সবার সঙ্গে খেলা? বেসিক্যালি আমি সাপোর্ট ছিলাম বরিশালের, আর আমার ভাই বাচ্চা ছিল কুমিল্লা। পরে আমি আমার বাচ্চার পেশার দেখে আমি আবার দল পাল্টে ফেলা হয়েছে। আচ্ছা, যাই হোক, কিন্তু এইটা মানে এক্সাইটমেন্ট, এবং পরবর্তীতে যেটা লক্ষণীয় যে দ্য সেলিব্রেশনস ওয়েন্ট অন অ্যান্ড অন, অ্যান্ড যারা দর্শক তারা কিন্তু এটাও খেলা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তারা একটু এক্সপেক্ট করে যে খেলার বাইরেও টুকটাক যদি কিছু আরো আকর্ষণীয় কিছু পাওয়া যায়। সেদিক থেকে কি লক্ষণীয় ছিল প্রথমে? আমার মনে হয় খেলাটাকে মেইনলি ফোকাস থাকা উচিত। এবার তো শুনলাম যে খেলার মাঝখানে বোধহয় কিছু গান বাজনার ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে দর্শকরা বোর ফিল না করে দুটো খেলার মাঝখানে বিরতির জন্য। বাট আমার মনে হয় এটার পাশাপাশি যে জিনিসটা হওয়া উচিত, যে এটার মূল একটা কনসেপ্ট ছিল যে ফ্র্যাঞ্চাইজিসগুলো শুধু খেলবেই না, তারা তাদের নিজ নিজ এলাকায় অঞ্চলে ক্রিকেটের প্রসার ঘটানোর জন্য কিছু ক্যাম্প করবে, সেখান থেকে প্রতিভাবান কিছু খেলোয়াড়দের উঠে নিয়ে আসবে। আমার মনে হয় যে এরকম হেলদি একটা কম্পিটিশন সবার মধ্যে থাকা উচিত। তাদের নিজ উদ্যোগে সেই সমস্ত জায়গায় একাডেমি গড়ে তোলা উচিত। শুধু খেলার মাঠেই শুধু তারা খেলবে এবং এক্সপোজার নিবে তা নয়, এই জায়গায় তারা ক্রিকেট বোর্ডের পাশে আমি কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের কিছু কাজ যদি রিয়েলি হয়, তাহলে 16 কোটি লোকের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমার মনে হয় অনেক বেশি ঘটবে। জেন্টলম্যান, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটু পরে ফিরছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠানে নিচ্ছি একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবেন না, কারণ আমরা গাজী আশরাফ হোসেন লিপু এবং জাভেদ বেলিমকে নিয়ে ফিরছি একটু পরে। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন বিপিএল সিজন 4 এর বিশেষ অনুষ্ঠান। আমার সঙ্গে আছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং জাভেদ ওমর বেলিম। লিপু, জাস্ট পয়েন্ট টু নোট, যে আমরা বলছিলাম যে এই আসরে কিছু
বাইন্ডিংস আছে, কিছু কারণে হয়তো অতটা বড় পরিসরে করা যায়নি, কিন্তু লুকিং অ্যাট ইট ফ্রম এ পিওরলি, জাভেদ ওমর বেলিম যেটা বলছিল ব্রেকের আগে, ক্রিকেটিং আসপেক্ট, সেখানের অ্যাট্রাকশনটা বাড়ানোর জন্য সেখানে যে বিদেশি প্লেয়ারদের 4 জন করে খেলতে পারবে এবং 7 জন দেশি খেলোয়াড় খেলতে পারবে, আমাদের গ্রাসরুটস লেভেলের ইন্টারেস্টটা বাড়ানোর ক্ষেত্রে কতটা অবদান রাখতে পারে এখানে মনে হচ্ছে যে 1 মাস 7 দিনে খেলার মধ্যে? ইনফ্যাক্ট হয় কি, মানে স্ট্রোকস দেখতে তো সবাই ভালোবাসে, তো আমাদের ফিউচার যারা, আমাদের প্রেজেন্ট টিম তো আছে, উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড যে এখান থেকে যেন আরও উত্তরণটা ঘটে। তার জন্য যদি তাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং আকাঙ্ক্ষার একটা সংমিশ্রণ ঘটে, তবেই আমরা এগিয়ে যাব। বিপিএল এর মতো টুর্নামেন্ট অনেক মানে কালারফুল একটা টুর্নামেন্ট, যেখানে অনেক এক্সাইটমেন্ট আছে, অনেক এক্সাইটিং, আমরা ফিল্ডিং দেখবো, ক্যাচিং দেখবো, রান আউট দেখবো, শর্টস দেখবো। সো এগুলো কিন্তু উঠতি খেলোয়াড়দের মনে ডেফিনেটলি রেখাপাত মানে ঘটে, এবং আগামীতে অত্যন্ত ভালো খেলোয়াড় হিসেবে আমি আসতে চাই, নিজেকে সেই জায়গায় পর্দায় দেখতে চাই। তো তার জন্য আই থিঙ্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো একটা প্রোগ্রাম আছে এজ গ্রুপের, সেখানে দীর্ঘ পরিসরেও কিছু খেলাধুলা হয়। তো সেটাকে আমার মনে হয় যে অনেক মনের রঙে রাঙাতে চায় না মানুষ, সেই কাজটা কিন্তু বিপিএল আসলে করে। তবে স্কিলের ব্যাপারটা, টেকনিকের ব্যাপারটা, সেটাই আমি বলছি যে এই দলগুলোর উচিত যে এই পর্দায় যেটা দেখেছো দ্যাটস এক ধরনের ক্রিকেট, বাট নিজেদের ফাউন্ডেশনটাকে গড়ে তোলার জন্য এই ভিন্ন মাত্রার ট্রেনিংটা, সেই সমস্ত জিনিসগুলো আসলে আসা উচিত। আর জাভেদ ওমর, খেলার সম্বন্ধে, টেকনিক সম্বন্ধে, ব্যাটিং বোলিং, কিন্তু ইটস এ লিটল ব্যাটসম্যান ফ্রেন্ডলি, এনি শর্টার ভার্সন, ওয়ান ডে কেউ আমরা বলি, বিশেষ করে টি20তে তো আছে। এখানে উইকেটের ব্যাপারে যে জিনিসটা, উইকেট মোটামুটি রান মেকিংয়ের জন্য কন্ডিউসিভ হয়, এতে কি বোলাররা কিছু আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বা তাদের উপরে কোনো প্রভাব ফেলে? কারণ তারা, ইট সিমস দে আর অনলি দেয়ার টু মেক আপ নাম্বারস, ব্যাটসম্যানদের প্যারাডাইস হয়। এদিক থেকে চিন্তা করা উচিত কিনা? না, চিন্তা যদি আপনার ফ্রেন্ডলি না, যদি ট্রু উইকেট হয়, কে মানে বলার যেন বলিং করে মজা পায়। আপনি লাস্ট বিপিএল দেখবেন এত জমজমাটানের বড় কারণ ছিল উইকেট। 116 রান, 120 রান সেভ ছিল, বা 140 রান করে ফেলে ওই দল জিতে যেত। তাহলে অবশ্যই মানে পাবলিক বলেন বা আমরা যারা বলি, আমরা 4 ছক্কা দেখতে আসি, তাই বলে ওই উইকেট হবে না যদি আমরা বলি প্লাস্টিক বা সিমেন্ট উইকেট। এমন একটা উইকেট হওয়া উচিত যাতে ব্যাটসম্যানরা স্ট্রোক খেলে মজা পাবে, বলারও যাতে সুইং করে মজা পাবে, বা বলার যাতে বলিং করলে কিপার এখানে ধরে। পেস বলের কথা বলছি, ইভেন স্পিনারও হয় কি, আপনি যখন একটা নর্মাল উইকেট থাকে না, মানে বাজে উইকেট, একটা টপ দল আর একটা নর্মাল দলের পার্থক্য কমে যায়। আপনার ট্রু উইকেট হয়, কে ধরেন সুইমিং উইকেট বা স্ট্রোক খেলার মধ্যে, তখন কি যে দল ভালো ওই কিন্তু এন্ড অফ দ্য ডে জয়লাভ করে, বা আনফর্চুনেটলি হয়তো ব্যাড লাগতে সেটা হেরে যায়, কিন্তু ভালো দলের সময় ভালোই চলে যায়। কারণ টপ বোলার, একটা নর্মাল বোলার যখন বল লো করে সেম হয়ে যায়। তা আমি মনে করি ওই জায়গাটায় অবশ্যই খেয়াল দেওয়া উচিত। আর লিউবা যেটা বলছিলেন ওটা একটু অ্যাড করি, যে আমাদের উৎসাহ এটার কারো কমতি নেই, বিপিএল আরও উৎসাহ হবে। এখন আমরা গত 3টে আসরে ব্যাটসম্যান, বোলার্স এবং কতগুলি সেঞ্চুরি হয়েছে, বিভিন্ন ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমরা দেখতে পাবো। প্রথমে যে গত 3 আসরে বেস্ট বোলিং পারফরমেন্সেস যে আমাদের স্ক্রিনে এখন আসবে, সো ইফ ইউ ক্যান জাস্ট টক ওভার ইট। কেভিন কুপার 9টা ম্যাচ খেলে 22টি উইকেট দিয়েছে, 5 for 15। কেভিন কুপার ওই সময়টা কিন্তু বরিশালের পক্ষে খেলেছিল, এবার খুলনার পক্ষে খেলছে। কেভিন কুপার এই বিপিএল এ কিন্তু অলওয়েজ একজন সাকসেসফুল বোলার ইতিপূর্বে, বাট আবু হায়দার রনি কিন্তু সবার নজর কেড়েছিল গতবারের বিপিএল, এবং কুমিল্লাকে জেতানোর পিছনে আমার মনে হয় উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিসারা পেরেরা বিশ্ব স্বীকৃত একজন অলরাউন্ডার, সাকিবের কথা আর কি বলবো নতুন করে। অ্যান্ড এই জাইরি, এই প্লেয়ারটাকে আমি নিজেও চিনতাম না, বাট এই লেফট আর্ম স্পিনার একটা কিন্তু ব্যাটার বলে দুদিক থেকেই খুব পারদর্শী। আশা জায়দিন হি বিকেম দ্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্যতম নায়ক ছিল আমার মনে হয়। মানে কুমিল্লা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ওর পুরা মানে 50% অবদান। সবাই খেলেছে অবশ্যই, কিন্তু ওর লেভেলে আমরা কাউ চিন্তা না। একটু আগে যেটা কথা হচ্ছিল যে ব্যাটিং বোলিং এর দুদিক থেকেই যদি পারদর্শিতা দেখাতে হয়, আমরা জানি দ্য অলরাউন্ডার্স আর দ্য অ্যাকসেপ্টেড নর্ম ইন টি20 ক্রিকেট, তো সেদিক থেকে তাদের অ্যাট্রাকশনটাই বেশি। কিন্তু স্পেশালাইজেশনের কথা যদি আসে, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিশেষ করে 2জন এবং ওপেনিং বোলার হিসেবে 2জন, জাভেদ ওমর বেলিম যেটা বলছিল বোলারদের ক্ষেত্রে উইকেটের প্রিপারেশনের ব্যাপারে একটু যদি আলাপ করা যায় যে কি করণীয়।
জানি যে মাথায় ব্যাটিং থাকবে। হ্যাঁ, এটা থাকবে, কিন্তু আলটিমেটলি মানে শেষের দিন শেষে এসে কুয়াশা এসে এখানে একটা বড় বাধা সৃষ্টি করে। তবে যারাই নতুন বলে বল করেন তাদের কিন্তু মধ্যে সবাই কিন্তু সফল হন না। যেমন আমরা নতুন বলে হয়তো 2 ওভার করে, বাট ডেথ ওভারে এসে যে বল করা, সেখানে নিয়ন্ত্রণ করে, এইটা একটা বড় মানে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় ওই দলের জন্য। তবে চেষ্টা করবে ডেফিনেটলি কিউরেটর যেন উইকেটটা লাস্ট করে, বাট অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পানির কারণে ফার্স্ট ম্যাচটা খারাপ হয়, তো সেকেন্ড ম্যাচটা ভালো হয়। আবার কোনো সময় ফার্স্ট ম্যাচটা ভালো হলে আমরা দেখি যে সেকেন্ড ম্যাচের উইকেটটা বেশি ড্রাই হয়ে যায়। ব্যাটসম্যানরা তো আমরা বলছিলাম প্রাধান্য বিস্তার করে। আমরা এখন গ্রাফিক্সে দেখে নেই যে বিপিএল এর 3 আসরে কয়জন ব্যাটসম্যান। কুমার সাঙ্গাকার 349 রানস, 38.77, 2টা হাফ সেঞ্চুরি এবং 75টা হাই। সাঙ্গাকার ইজ গোইং টু বি ব্যাক ফর ঢাকা। মাস্টার প্লেয়ার, ওয়ার্ল্ডে যেখানেই সাঙ্গাকারা খেলেছে তিনি রান করতে পেরেছেন, এটা তার একটা মস্ত গুণ। ইমরুল কায়েস ভেরি আন্ডাররেটেড। একজন ওপেনিং ব্যাটসম্যান, এক্স ওপেনিং ব্যাটসম্যানের কাছ থেকেই শুনি ইমরুল কায়েস সম্বন্ধে। না, অফকোর্স ইমরুল কায়েস যখন প্রথমে যেন প্রিমিয়ার লিগ খেলতো তখন ও কিন্তু বেসিক্যালি সে স্ট্রোক খেলা পছন্দ করে, কিন্তু সে বাংলাদেশ টিমে সেভাবে আমি জানি না। আমি আমার সঙ্গে কথা হয়েছিলাম, বললাম তুমি তোমার খেলাটাই খেলো। এখন কিন্তু ও একটু কিন্তু খোলস থেকে মোটামুটি ভালোভাবে বের হচ্ছে, এটাই হওয়া উচিত। কারণ বেসিক্যালি ও যখন কেরিয়ার স্টার্ট করেছে প্রিমিয়ার লিগে, ঠিক আছে, তো ও কিন্তু প্রচুর স্ট্রোক খেলতো। বাংলাদেশ টিমে আমি মনে করি যে ওকেও নর্মাল খেলাটা খেলা উচিত। রাইট। তারপরে অফকোর্স তামিম ইকবাল তো আমি যেটা আমি বলবো যে বাংলাদেশের মানে সোফার আউটস্ট্যান্ডিং পারফর্মার। আমরা মানে মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিক সবাই টপ প্লেয়ার, কিন্তু এর মধ্যে তামিম নো ডাউট ড্রেসিং বাংলাদেশের একটা মানে ব্যাটিং যে ডমিনেট করতে পারে বাংলাদেশ, তামিমের ব্যাটিং দেখে মনে হয়। মাহমুদুল্লাহ রিয়াদ একটা পয়েন্ট আউট করতে চাচ্ছি যে তার ওভারঅল পারফরমেন্স অ্যাজ অ্যান অলরাউন্ডার, কিন্তু সাডেনলি ইটস রিয়েলি come up to the top in the recent past. তার অ্যাভারেজ অনেক ভালো, তার উপর দলের নির্ভরশীলতা ডে বাই ডে বাড়ছে, কিংবা তিনি বলতে পারছেন যে আমার উপর রিলাই করতে পারো। অ্যান্ড এখন আস্তে আস্তে লিডারশিপটাও আস্তে আস্তে তিনি বেশ ভালোই করছেন তার পাশাপাশি। গত 3 আসরে কিন্তু আমরা সেঞ্চুরি দেখেছি, একটা 2020 পরিসরে সেঞ্চুরি করা একটা কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এক ভদ্রলোক 3টা করেছেন। তার নাম আমরা দেখবো এখনই, যদি গ্রাফিক্সে দেখি তার নাম প্রথমে আসছে ক্রিস গেইল। প্রথম 2 আসরে 2টা সেঞ্চুরি আছে, 101 এবং 116। বরিশাল বার্নার্সে হয়ে প্রথমটা খেলেছিলেন এবং এবার বোধহয় চিটাগং ভাইকিংসে খেলবেন। সো হিল বি আ ভেরি স্ট্রং এডিশন টু দ্য টিম অবভিয়াসলি। কোনো সন্দেহ নেই। তবে ক্রিস গেইলের জন্য যদি ফ্ল্যাট উইকেট হয়, খুবই আদর্শ প্লেয়ার। আবার একটু স্লোয়ার সাইডে উইকেটে পড়ে গেলে তখন আমরা সেই ক্রিস গেইলকে অনেক সময় চিনতে পারি না। এখানে যা পরিসংখ্যানে যেটা বলছে, নাম্বার 1, 2, 3 ইউজুয়ালি 100 করার একটা বড় অপরচুনিটি থাকে 120 বলের খেলায়, এবং সেখানে যারা সেটার মানে প্রতি সুবিচার করতে পারে তাদের মধ্যে ক্রিস গেইল অনেক এগিয়ে ছিলেন। এই কয়েক বছরে তার বয়স বেড়েছে প্রথম বিপিএল থেকে এই পর্যন্ত, এবং মানুষ তাকে ফলো করছে, অ্যানালিস্টরা তাকে খুব ভালো করে খেয়াল করছে। তার যত দিন যাবে ক্রিস গেইলের জন্য সেই একই ছন্দে রান করা উইল বি ডিফিকাল্ট। আমরা ডোয়েন স্মিথ, আহমেদ শেহজাদ কিন্তু যেবার সেঞ্চুরি, এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে খেলবেন। Shehzad is also in good form, so he'll be a very essential player to the team. শেহজাদ যেভাবে শুরু করেছিল আমার কাছে ঠিক তার যত আরো ভালো করা উচিত ছিল, আমার কাছে মনে হয়েছে ঠিক সেই পেইসে তিনি ভালো করতে পারেননি। তিনি যদি মনোনিবেশটা ঠিকভাবে রাখেন খেলার প্রতি, তাহলে অবশ্যই সে দলের জন্য একটা ভালো অ্যাসেট হতে পারে। জাভেদ, শাহরিয়ার নাফিস এবং মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের 2 খেলা 2013 সালের যেই বিপিএল হয়েছিল সেখানে সেঞ্চুরি করেছিল। বাংলাদেশি প্লেয়াররা আমরা আশা করবো এবার, কি মনে হয় যে আরো সেঞ্চুরি? আমি যেটা বলছি যে আপনি স্টেজ যখন পাবেন আজকে বিপিএল, আমরা টি-20তে কেন যে আমরা মনে করছিলাম প্রথমে টি-20তে বাংলাদেশ আরও ভালো খেলবে, কেন খেলতে পারেনি? 2টা কারণ। ওখানে একটা পাওয়ার বলে কথা আছে আর ম্যাচ প্র্যাকটিস। তাহলে বিপিএলকে বেস করে কিন্তু বাংলাদেশ এখন কিন্তু মানে টি-20তে একটা জায়গায় যাচ্ছে আস্তে আস্তে। তাই আমি মনে করি। আর শাহরিয়ার নাফিসের কথা বলি, ও কিন্তু বরাবরই আমরা বলি যে না ও ধরে খেলে, আরামে খেলে, কিন্তু না, এই ফর্মে যে স্টেজ আপনি দিয়েছেন ও প্রুভ করেছে কি আমি স্ট্রোক খেলতে পারি, মারতে পারি। আর আশরাফুল তো অলওয়েজ মানে তামিমের মতো অ্যাটাকিং প্লেয়ার, ও তো অলরেডি প্রুভেন প্লেয়ার, প্রুভ করার কিছু নাই, স্পেশালি টি-20তে। জাভেদ ওমর উইলিয়াম যদি একটা জায়গায় যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং জায়গাটা ধরে রাখার ব্যাপারটা আছে। আমার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। জাস্ট ইউর ওভারঅল অ্যাসেসমেন্ট যে
হোয়াট উইল বি লুকিং ফরওয়ার্ড টু এই আসন্ন বিপিএলে, এবং এর থেকে কি প্রতিদান, কি আশা করতে পারে খেলোয়াড়রা এবং দর্শকরা? দর্শকরা ডেফিনেটলি অনেক এন্টারটেইনিং ম্যাচ দেখবেন, খেলোয়াড়রাও যথেষ্ট ভালো খেলবেন। এই 120টা বলের খেলা, অনেক কম বল, সেই বলটার থেকে মানে ক্যাপিটালাইজ করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সিলেকশন করাটা ইম্পর্টেন্ট, খুব বেশি সুযোগ থাকে না। এবং যে প্রতিদ্বন্দ্বিতাটা আমেজটা গড়ে উঠবে, আমার বিশ্বাস যে সেখান থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেমন উপকৃত হবে, অ্যাট দ্য সেম টাইম নিউজিল্যান্ড সফরের আগে আমার মনে হয় এটা একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের প্লেয়ারদের প্রতি। আর একটা শুধু আমার এখানে আমি অ্যাড করবো যে আমার কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে অনেক ভালো খেলোয়াড়ও বঞ্চিত হচ্ছে বিপিএলে খেলার থেকে, কারণ খুব গুটি কত বাংলাদেশি খেলার সুযোগ পায়। কাজী ঢাকার ক্লাব ক্রিকেটে যদি টি-20-র একটা আসর যোগ করা যায়, তাহলে সেখানে কিন্তু সবাই বিপিএলে নমিনেটেড হওয়ার জন্য কিন্তু একটা পারফর্ম করার সুযোগ পায়। অনেকে নামে চলে আসছে, অনেকে পারফর্ম সম্ভাবনা থাকা সত্ত্বেও বাদ যাচ্ছে। আমার মনে হয় আরেকটা এডিশন হওয়া উচিত টি-20-র বিফোর বিপিএল। ফুড ফর থট। আমরা তাই হয়তোবা দ্য থিঙ্ক ট্যাঙ্ক বিসিবি উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশনস। জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। এখানে আসার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিপিএল সিজন 4-এর এই 7টি দল নিয়ে পর্যালোচনার পর্ব আজকেই শেষ হয়ে যাচ্ছে। আগামী 4 নভেম্বর থেকে মাঠে করাবে বিপিএল সিজন 4, এবং তার মূল পর্ব শুরু হবে 4 নভেম্বর। তবে আগামী 3রা নভেম্বর বৃহস্পতিবার থেকে প্রতিদিনই এই একই সময় থাকবে চ্যানেল 9-এর বিপিএল সিজন 4-এর নিয়মিত আয়োজন। সেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপাতত বিদায় নিচ্ছি। শুভরাত্রি।